আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের প্রাক্তন স্পিকার শিরিন চৌধুরী, শারমিন শিরিন, তাকে আজকে সকালবেলা তার বাড়ি থেকে হঠাৎ করে অ্যারেস্ট করা হয়, সম্ভবত বাড়ি থেকে, যা খবর পেলাম। এই যে হঠাৎ করে তার আগমন, উদয়, এবং তারপরে পরেই তাকে অ্যারেস্ট করা, অন্তত 4-5 ঘন্টা বসিয়ে রাখা, তাকে বসিয়ে রেখে মামলা টামলার ব্যাপারে চিন্তা ভাবনা করা, কি মামলা দেওয়া যায়। মানে এই বুদ্ধিটা তারেক রহমানকে কে দিয়েছে জানি না, কিন্তু তারেক রহমানকে যেই এই বুদ্ধিটা দিক, তিনি যে তার বন্ধু নন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যদি বন্ধু হতেন তাহলে এই বুদ্ধি কখনো দিতেন না উনি। কারণ আজকে খলিলুর রহমানকে যেখানে উনি পাঠাচ্ছেন আলোচনার জন্য, দুই দেশের সম্পর্কের উন্নতির আলোচনার জন্য, এবং 5টি পয়েন্ট যেটা নিয়ে আমি বললাম, 5টি পয়েন্ট নিয়ে আলোচনার যে কথা হবে 6টা-6:30টার সময়, ঠিক তার আগে এই শারমিন শিরিন, তার এই গ্রেপ্তারি বুঝিয়ে দিল যে বাংলাদেশ তার নিজের মতো করে চলবে। মানে তার আগের নীতিতেই, তারেক রহমান বিএনপির আগের নীতিতেই চলবে। ভারত বিরোধী যে তার যে এটা আছে, তার যে নীতিটা আছে বিএনপির, সেই রীতিতেই চলবে। ওইসব যত 10 নম্বর পয়েন্ট লেখা হয়েছিল না, 1 থেকে 10, সব ওগুলো ছিঁড়ে তারেক রহমান ফেলে দিয়েছেন। ফেলে মুখে ভালো ভালো কথা বলছেন। উনি একটি বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছিলেন যে কোনো দল নিষিদ্ধ হোক, এটা আমি মোটেই চাই না, তাহলে পরে আমিও একদিন নিষিদ্ধ হতে পারবো। উনি সব করছেন, কিন্তু ভারতকে কথা দিয়ে কোনো কথাই উনি রাখেননি। আবার লোক পাঠাচ্ছেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য, এবং 5 দফা দাবি নিয়ে, যে এই 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 যে জিনিস ভারতবর্ষের কাছে বাংলাদেশ আশা করে। কোন মুখে আশা করে? ভারতবর্ষ কি বসে আছে শুধু দেওয়ার জন্য? আপনাদের কাছে প্রাপ্তি কিছু নেই, প্রাপ্য কিছু নেই, আমরা কিছু পেতে পারি না আপনার কাছে। আপনারা গঙ্গার জল চাইবেন, আমাদের গঙ্গার জল দিতে হবে। তিস্তার জল চাইবেন, আপনারা তিস্তার জল দিতে হবে। আপনারা তেল চাইবেন, আপনাদের তেল দিতে হবে। আপনারা গ্যাস চাইবেন, আপনাদের গ্যাস দিতে হবে। খাদ্যপণ্য চাইবেন, খাদ্যপণ্য দিতে হবে, সব দিতে হবে। এরপরে বলবেন ট্রান্সশিপমেন্ট আমাদের দিন, সুযোগ করে দিন। তাও নয়, ভারতে আলোচনা যে মানে ফলপ্রসূ হতো, ট্রান্সশিপমেন্টটা হয়তো খুলতো। আমি বলছি আপনাদের, ট্রান্সশিপমেন্টটা হয়তো খুলে যেত, আবার পূর্বের অবস্থায় চলে আসতো, ধীরে ধীরে যে সব ঠিক হতো। কিন্তু তারেক রহমান পুরো জিনিসটায় জল ঢেলে দিয়েছেন। আজকে সাবেক একে স্পিকারকে অ্যারেস্ট করে তিনি বুঝিয়ে দিলেন যে আমি আমার মতো চলবো, ভারতকে আমার মতো করে চলতে হবে। মানে উনি যে পথে চলবেন, ভারতকে চলতে বলবেন, ভারতকে সেই পথেই চলতে হবে। তার এই লোক পাঠানোর দরকার কি ছিল? আজকে মিটিং শুরুর আগেই তো আশঙ্কার একটা ব্যাপার ছিল, আমি আগের ভিডিওতে বলেছি। তো শুরুর আগেই যে কথা যদি প্রথম শুরু হবে, সেটা হচ্ছে এই প্রাক্তন স্পিকারের হঠাৎ করে গ্রেপ্তারি। তার মানে আপনারা কি চাইছেন? আপনারা আপনাদের নির্দিষ্ট পথেই, যেটা ইউনূস করে গেছিল, সেই পথেই তো আপনারা হাঁটছেন। আপনাদের পথ পরিবর্তনের তো কোনো রকম দেখা যাচ্ছে না, নিদর্শন দেখা যাচ্ছে না।
তাহলে এই অবস্থা চলতে থাকলে আমার মনে হয় না এই মিটিংটা ওই জয়শঙ্কর পর্যন্ত খুব একটা এগোবে, আমার মনে হয় না। আজকে যেটা হলো, আর জয়শঙ্কর যদি মিটিংটা যদি ফ্লপ হয়, মিটিং হলো 10 মিনিটে মিটিং শেষ হয়ে গেল, জয়শঙ্করজি বেশি কথা বলবেন না। যদি দেখেন না এটা কোনো কাজের কাজ হচ্ছে না, সময় নষ্ট, তো ওনার অনেক কাজ আছে, উনি উঠে বেরিয়ে যাবেন, এবার তুমি তোমার মতো বসে থাকো। যদি এটা হয় তাহলে পরে বলবো তারেক রহমানের মতো মহামূর্খ দুটো নেই। আমি বলেছি না, একবার সাপের গালে চুমু খাচ্ছেন, একবার ব্যাঙের গালে চুমু খাচ্ছেন। এই সাপের গালে আর ব্যাঙের গালে চুমু খেতে খেতে কোনদিন সাপও কামড়াবে আর ব্যাঙও কামড়াবে, দুটোই হবে। এই খবর হঠাৎ করে খুব তোলপাড় ফেলে দিয়েছে পুরো রাজনৈতিক মহলে, ভারতের রাজনৈতিক মহলে এই খবর পুরো তোলপাড় করে দিয়েছে যে যখন সুষ্ঠু একটা সমাধানের পথে এগোনোর চেষ্টা করছে ভারত, হ্যাঁ, প্রেশার তো সবসময় বজায় রাখা হবে, কূটনীতিতে প্রেশার বজায় রাখা হয়। কারণ আপনি যদি দীর্ঘদিন ধরে আমায় মারতে থাকেন, এক সময় তো আমি আপনাকে মারবই, কূটনীতিতে প্রেশার রাখা হয়। কারণ আবার যদি আপনারা ওইখান থেকে ভারত বিরোধী স্লোগান তুলতে শুরু করেন, তাহলে আর আপনাদের বাঁচানো গেল না, এইটুকু আমি মানে এখনই বলে দিতে পারি। আজকের মিটিং অজিত দোভালের সঙ্গে আছে, কালকে মিটিং জয়শঙ্করজির সঙ্গে আছে, কিন্তু সেই মিটিংয়ে পৌঁছানোর আগে যে কাণ্ডটি আপনারা করে ফেললেন, সেটা আপনারা ভারতকে চটিয়ে দিলেন, এটুকু বলতে পারি। মোদীজি শুনে শুধু বলবেন যে ছোড় দো, छोड़ दो, बात करने का कोई फायदा नहीं है, ये लोग समझने वाला नहीं है। इसका एक ही बात समझ में आता है, और जो समझ में आता है वही करना पड़ेगा। कुछ आदमी है जिसको डांडा पसंद होता है, এই ভাষায় উনি কথা বলেন, তো এই ভাষাতেই বলবেন। कुछ आदमी है जिसको डांडा में सुधारना पड़ता है, तो डांडा ही लगाना पड़ेगा। আজ আমি বলছি তো, কিছুদিনের মধ্যে এই খবরটা আপনারা পেয়ে যাবেন। আমার এটাতে লাগানোর সুযোগ নেই। কালকে যেটা আমি ছবিটা দেখিয়েছিলাম না, এই আপনার খবরের কাগজে যে গাড়িগুলো যাচ্ছে, সেই গাড়িগুলোর ছবি আজকে আমার কাছে মিনিস্ট্রি অফ, আপনারা যদি যান এমইএতে যান, এমইএ ইনস্টাগ্রামের অফিসিয়াল ইনস্টাগ্রামে যান, আপনারাও দেখতে পাবেন ওই গাড়ি উত্তরবঙ্গ আর আসামের দিকে রওনা হচ্ছে। আমি পারলে পরে ওই গাড়ির ছবিটি লাগিয়ে দেব। সঙ্গে সঙ্গে তার পেছনে পেছনে সেনা যাচ্ছে, এবং এক জায়গায় সেনাকে আটকে ছিল, সেখানে ব্যাপক মারধর করেছে, বিস্তর পিটিয়েছে, সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো ওই একই সঙ্গে। দুটো ছবি কোলাজ করে আমি এর পরেই তুলে দেবো রাত্রিবেলার দিকে, আপনারা দেখে নেবেন। আর যে কাণ্ড আপনারা করলেন, মানে তারেক রহমান এন্ড কোম্পানি করলেন, মানে কোনো কূটনীতি রাজনীতি জানা মানুষ এইটা করবেন না। একদিকে আলোচনার জন্য লোক পাঠাচ্ছি, আবার ঠিক তার আলোচনা ভেস্তে দেওয়ার জন্য যে কাজটি করা, সেই কাজটি আমি করে দিলাম ঠিক বৈঠকের আগে, তার বৈঠকের শুরুতেই জল ঢেলে দিলাম। আজ 7 এপ্রিল 2026 ভারত ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ঢাকা ও দিল্লির মধ্যে দীর্ঘদিনের জমে থাকা বরফ গলতে শুরু করার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে গৃহীত কিছু সিদ্ধান্ত
নতুন করে বরফ জমার পরিস্থিতিও তৈরি করছে, গলা নয়। এখন বরফ গলবে না আরো জমাট বাঁধবে, তার একটা পরীক্ষা আজ হবে দিল্লিতে। যে প্রসঙ্গে হবে এই পরীক্ষা সেটা হলো পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের হাই ভোল্টেজ দিল্লি সফর ঘিরে। বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজই তার প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লিতে পৌঁছাচ্ছেন। গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটি কোনো শীর্ষ পর্যায়ের বাংলাদেশি নেতার প্রথম ভারত সফর। বৈঠকের সূচি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। বাংলাদেশের পক্ষ থেকে যেগুলো স্বাভাবিক এজেন্ডা হিসেবে থাকবে সেগুলো হলো শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু, তাদের মধ্যে প্রধানতম। কূটনৈতিক সূত্রে খবর, ঢাকা এই সফরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে পুনরায় তুলতে পারে। এই বিষয়ে তারেক রহমান সরকার ইতিমধ্যে ভারতকে মোটামুটি একটি কড়া সহজ ভাষায় কড়া চিঠি দিয়েছে। এছাড়াও শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামও আলোচনায় আসার সম্ভাবনা আছে তার এবং তার সঙ্গে ধৃত সহকারীকে ফেরত পাঠাবার দাবি। এরপর আছে ভারত থেকে গম ও জ্বালানি আমদানি নিয়ে সমঝোতা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে গমের সংকট দেখা দেওয়ায় ভারত তাদের রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করে বাংলাদেশে বড় ধরনের গম সরবরাহের সবুজ সংকেত দিতে পারে এবং সেই ব্যাপারে কথা বলতে খলিলুর রহমান আসছেন। তার আলোচনায় এটাও থাকবে। যদিও এ ব্যাপারে আমেরিকা আপত্তি তুলতে পারে, কারণ মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে স্বাক্ষর করা বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশের গম আমদানির পুরো ব্যাপারটা আমেরিকা থেকে করার কথা। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আরও বেশি পরিমাণে ডিজেল আমদানির বিষয়েও আজকে আলোচনা হতে পারে হরদীপ সিং পুরী ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সাথে। তৃতীয়ত, গঙ্গা জল চুক্তি ও তিস্তা ইস্যু। 1996 সালের গঙ্গা জল চুক্তির মেয়াদ এই বছরই শেষ হচ্ছে। আজকের আলোচনায় এই চুক্তি নবায়নের জন্য দ্রুত নেগোসিয়েশন শুরু করার বিষয়টি অগ্রাধিকার পাবে। তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা কাটানোর জন্য একটি ফরওয়ার্ড লুকিং বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ইউনূসের অন্তর্বর্তী সরকার তিস্তা বাঁধ তৈরির প্রকল্প নিয়ে চীনের সঙ্গে চুক্তি করেছিল বলে খবর। ভারত এটা কোনোভাবেই করতে দেবে না, বরং ভারত উল্টো চাপ দিচ্ছে এই চুক্তি অনুযায়ী এই বাঁধ তৈরির কাজ ভারতকে দিতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে গেলে চীনকে তিস্তা প্রকল্পে রাখা যাবে না, কারণ তিস্তা প্রকল্প যেখানটায় হবে সেটা ভারতের যে ওই শিলিগুড়ি করিডর, যেটাকে চিকেন স্নেক বলা হয়, তার কাছাকাছি। সেখানে একটি যে বিমানবন্দর তৈরির ব্যাপারটা নিয়ে চীনের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির বিরুদ্ধেও কিন্তু ভারত আজকে সেখানে বক্তব্য রাখতে পারে, কারণ এই ব্যাপারগুলো আসবে আলোচনায়। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ভিসার সমস্যার সমাধান ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা তোলা হবে। অন্তর্বর্তী সরকারের সময় ভারতীয় ভিসা দেওয়ার ক্ষেত্রে যে কঠোরতা দেখা গিয়েছিল তা স্বাভাবিক করার দাবি জানাবে ঢাকা। এছাড়া সীমান্তে জিরো ক্যাজুয়ালিটি বা যাতে কোনো প্রাণহানি না হয় সেইটা দুই দেশের নতুন কোনো সমন্বিত একটা কোঅর্ডিনেটেড সীমান্ত ব্যবস্থাপনার প্রোটোকল নিয়েও আজকে কথা হতে পারে। সংক্ষেপে পরিস্থিতি হলো, গত 1.5 বছরের টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ফার্স্ট নীতিতে দিল্লির সঙ্গে একটি উইন উইন বা পারস্পরিক লাভজনক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে চাইছে
বর্তমান তারেক রহমান সরকার। এটি একটি বিশাল ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। আজকের এই সফরের ফলাফলের উপর নির্ভর করছে আগামী কয়েক বছর দক্ষিণ এশিয়ার রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে। এসব দাবিগুলো মূলত উঠবে বাংলাদেশের পক্ষ থেকে, কিন্তু এর বাইরে ভারতের কিছু বিশেষ দাবি আছে বাংলাদেশের কাছে। কারণ কূটনীতিতে কোনো পক্ষই শুধু দাবি নিয়ে আসে না, বরং গিভ অ্যান্ড টেক বা দেয়া নেওয়ার মাধ্যমেই সমীকরণ মেলানো হয়। 7 এপ্রিল 2026-এর এই হাই ভোল্টেজ বৈঠকে ভারত যে বিষয়গুলোতে ঢাকাকে কড়া চাপে রাখবে বা জোরালো দাবি জানাবে, সেগুলো মোটামুটি এরকম রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ ও আওয়ামী লীগের ভবিষ্যৎ। এ বিষয়ে নয়াদিল্লি মনে করে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রয়োজন। ভারত স্পষ্টভাবেই চাইবে যে আওয়ামী লীগের উপর কোনো ধরনের আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা যেন বজায় না থাকে এবং দলটিকে রাজনৈতিকভাবে কাজ করার সুযোগ যেন দেওয়া হয়। দিল্লির যুক্তি, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে নির্বাচন বা রাজনীতির বাইরে রাখা হয়, তবে ভারত এটিকে একদলীয় শাসন বা বিএনপির ক্ষেত্রে বিএনপি শাসন হিসেবে চিত্রিত করতে পারে, যা আন্তর্জাতিক মহলে ঢাকার ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। এরপর আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ভারতের আপত্তি। শেখ হাসিনার আমলের মন্ত্রী আমলাদের এবং শেখ হাসিনারও যে বিচার বর্তমান ট্রাইব্যুনালে চলছে তা নিয়ে ভারতের রীতিমতো আপত্তি রয়েছে। ভারত ইতিপূর্বে ধারাবাহিকভাবে বলেছে যে শেখ হাসিনার বিচার কোনো অপরাধিক মামলার বিচার নয়, এই বিচার একান্ত রাজনৈতিক এবং ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত আইনি পদ্ধতির সম্পূর্ণ বিরোধী। ঢাকার আইসিটির বিচার অস্বচ্ছ, তাই গ্রহণযোগ্য নয়। ভারত চাইবে এই বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং এটিকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার যেন না করা হয়। বিশেষ করে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে দণ্ডিত করার যে কোনো প্রচেষ্টাকে ভারত তার দীর্ঘমেয়াদী মিত্রের অবমাননা হিসেবে দেখে এবং তাকে ফেরত দেবে না। সুতরাং দুদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তি এই ক্ষেত্রে মানবে না ভারত, সেটা পরিষ্কার বুঝিয়ে দেবে। তৃতীয়ত, ট্রানজিট ও কানেক্টিভিটি সংক্রান্ত বন্ধ প্রকল্পগুলো পুনরায় চালু করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের সময় ভারতের অনেক ট্রানজিট সুবিধার তার পরিকাঠামো যেমন আখাউড়া আগরতলা রেল সংযোগের মতো প্রকল্পগুলো ইত্যাদি আরও অনেক প্রকল্প থমকে গিয়েছিল। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সুবিধা কোনো বাধা ছাড়াই পুনরায় চালু করতে হবে, এটা ভারতের দাবি থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঋণ পরিশোধের জটিলতা কাটানো এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট এলওসির অধীনে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করার জন্য ভারত চাপ দেবে। এরপরে নিরাপত্তা ও অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট দমন করার ব্যাপারেও বাংলাদেশ সরকারকে চাপ দেবে ভারত। সম্প্রতি দেখা গেছে আবার অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ওখানে দাঁড়া বেঁধে উঠছে এবং মৌলবাদী শক্তিরা তারা পায়ের তলায় আবার জমি খুঁজে পাচ্ছে। বিএনপি সরকারের সময় ভারতের প্রধান উদ্বেগ থাকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয় নিয়ে। সেই চট্টগ্রামের অস্ত্রোপচার 10 ট্রাক অস্ত্রোপচারের ঘটনা, সেটাও কিন্তু বিএনপি জামাতের আমল হয়েছিল। এবার জামাত নেই, কিন্তু বিএনপির সাথে জামাতের একটা ভেতরের আলোচনা কিন্তু চলছে নানাভাবে, সে খবর আছে ভারতের কাছে। যে এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি ভারত দাবি করবে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে যেন কোনো ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হতে না পারে। যদি সেটা সক্রিয় হয়, ভারত কিন্তু জিরো টলারেন্স নীতি এখানে চালু করবে। এরপরে আছে সংখ্যালঘু সুরক্ষা। গত 1.5 বছরে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর যে হামলার ঘটনায়
ভারত প্রথম থেকেই সোচ্চার সেগুলোকে পাশ কাটিয়ে মানে মোহাম্মদ ইউনূসের সরকার বারবার বলে গেছে এটা রাজনৈতিক কাণ্ড, এর পেছনে ধর্মীয় ব্যাপার নয়। ভারত সেটা মানেনি, কারণ ওখানে যদি হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয় তাহলে 1.5 থেকে 2 কোটির মতো হিন্দু তারা ভারতবর্ষে আবার ভারতে চলে আসতে পারে, যেটা এর আগে যে কোনো গোলমালের সময় হিন্দুরা দলে দলে ভারতে এসছে, সেরকম ঘটনা হতে পারে। ভারত চায় না যে আবার এটা ঘটুক। সুতরাং এই বৈঠকে এটি হবে দিল্লির অন্যতম বড় লিভারেজ বা চাপের জায়গা। এরপরে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধ। ভারত চাইবে বাংলাদেশে যেন প্রতিরক্ষা এবং অবকাঠামো খাতে যেমন তিস্তা প্রকল্প বা সাবমেরিন বেস বা বিমানবন্দরের আধুনিকীকরণ ইত্যাদি চীনের উপর অতিরিক্ত নির্ভরশীল যেন বাংলাদেশ না হয়। ডিফেন্স ডিল, সেটা নিয়েও ভারতের বক্তব্য আছে। সম্প্রতি বাংলাদেশে চীনের F-17 ফাইটার জেট কেনার যে গুঞ্জন উঠেছে পাকিস্তানের মাধ্যমে, তা নিয়ে দিল্লি নিশ্চিতভাবেই তাদের উদ্বেগের কথা জানাবে। ভূ রাজনৈতিক সার সংক্ষেপে একটাই কথা, তাহলে এই আজকের বৈঠকে খলিলুর রহমান এবং ভারতীয় মন্ত্রীদের যে তাদের এনএসএর যে বৈঠক, সেখানে বলা যায় সার সংক্ষেপে যে এটি একটি জটিল দাবার চাল। ক্যালকাটা ডায়ালগসের বিশ্লেষণী ভাষায় আমি বলবো, ভারত এখন আর শুধু দাতা নয়, বরং একজন কঠোর দর কষাকষি করা মানুষ, দর কষাকষি করা দেশ। যেমন দেবে এক হাতে আর এক হাতে নেবে, গিভ অ্যান্ড টেক, দেয়া নেয়ার এই রাজনীতি হচ্ছে এখন ভারতের কাছে ভারতের দাবি। এবং সেইখানটায় এখন এই জন্যেই ভারত যা কিছু করবার আজকের বৈঠকে ডক্টর খলিলুর রহমানকে একদিকে যেমন ভারতের থেকে গম জ্বালানি নিশ্চিত করতে হবে, অন্যদিকে দিল্লির এই কঠিন দাবিগুলো সামাল দেওয়ার জন্যে একটি মিডল গ্রাউন্ড বা মাঝপথ খুঁজে বের করতে হবে। এবং তারেক রহমানের সাথে গতকাল দেখা করেছেন ভারতের ঢাকাস্থিত রাষ্ট্রদূত, তিনিও কিন্তু পরিষ্কারভাবে এগুলো বলে এসেছেন আগে থেকে, যাতে এই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আলোচনা আজকে সফল হতে পারে। তার জন্যে দিল্লির সাউথ ব্লকে তাই আজ স্রেফ চা চক্র নয়, বরং কঠিন এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলবে। আপনার প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বর্তমান বিএনপি সরকারকে দিল্লির রাজনৈতিক এই দাবিগুলো মেনে নেবে, নাকি তারা আওয়ামী লীগের বিরোধিতার নাম করে আওয়ামী লীগকে অপাঙ্ক্তেয় করে রাখার এই প্রচেষ্টা চালিয়ে যাবে, শেখ হাসিনাকে দেশে ফিরতে না দেওয়ার ব্যাপারে চালিয়ে যাবে, তাদের যেভাবে জামাতের সাথে এনসিপির সাথে আঁতাত করে এই যে অধ্যাদেশগুলোকে নিয়ে আসা হচ্ছে সংসদে, সেইটা যাতে না হয় তার জন্য ভারতও কিন্তু এবার ভালোভাবেই লাগবে। এটা বাংলাদেশের মাথায় ভারত আজকে ভালো করে গতকালই দিয়ে এসছেন ভারতের রাষ্ট্রদূত, আজকেও ডক্টর খলিলুর রহমানকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে পুরো ব্যাপারগুলো।